সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী। করোনাকালে এই দুর্যোগ দুঃসময়ে তোমরা যে যেখানে যে অবস্থায় অবস্থান করো না কেন, সুস্থ থাকো, ভালো থাকো, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করেই যশোর বোর্ড এর চেয়ারম্যান মহোদয় কর্তৃক ক্লাসরুমের অনলাইন ক্লাস নিতে পেরে আমি দীপক কুমার বালা, সহকারী শিক্ষক গ্রুপ অফ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ রেজাউল করিম স্যারের পক্ষ থেকে আবারও একবার সুস্বাগতম জানাই। আমি আজ নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের টেক্সট বুকের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে যদিও বিষয়টা অনেক বড়, পরিচ্ছেদটা অনেক বড়, আমি আমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর পৃষ্ঠা স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি ব্যঞ্জক বিষয় নিয়েই আমি মূলত আলোচনা করব। আমাদের আজকের পাঠ্য বিষয় সেটা হচ্ছে অঘোষ, ঘোষ, অন্তপ্রাণ, মহাপ্রাণ এবং অন্তস্থ বর্ণ বা অন্তস্থ ব্যঞ্জন, পার্শ্বিক ধ্বনি, শীষ ধ্বনি, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমাদের প্রথমে আগে আমরা জেনে নেব ধ্বনি কি। ধ্বনি সম্পর্কে এক একজন এক এক ধরনের সংজ্ঞা দিয়েছে। আমরা ধ্বনিটা জানবো একটা আওয়াজ। আমি যে এই শব্দটি করলাম এটা একটু আওয়াজ, কিন্তু সেটা মুখ নিঃসৃত হতে হবে। আমরা সহজেই বলতে পারি বর্ণের উচ্চারিত যে রূপটি সেটা হচ্ছে ধ্বনি। তাহলে আমরা ধ্বনি সম্পর্কে জানলাম। আমরা আগে যেটা বলব, ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, এই 25টি বর্ণ উচ্চারণ করতে হলে ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর্ধে বেরোনোর সময় কোথাও না কোথাও বাধা পেয়ে এই 25টি বর্ণ উচ্চারিত হয় বিদায় এদের বলা হয় স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন। এই স্পৃষ্ট ব্যঞ্জনকে 5টি ভাগে ভাগ করা হয়, 5টি বর্গে। তার প্রথম হচ্ছে ক বর্গ, দ্বিতীয় হচ্ছে জ বর্গ, তৃতীয় হচ্ছে ত বর্গ, চতুর্থ হচ্ছে ট বর্গ, পঞ্চম হচ্ছে প বর্গ। সরি, ট বর্গ, ত বর্গ।
এখন আমরা এই বর্গের বর্গগুলো একটু দেখব। ক, খ, গ, ঘ, ও। অঘোষ, ঘোষ। ক বর্গের এই ক বর্গকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে অঘোষ, দ্বিতীয়টি হচ্ছে ঘোষ। এখন আমরা জানবো ঘোষ শব্দের অর্থ কি। ঘোষ শব্দের অর্থ হচ্ছে অনুরমণ, অনুরমণ, যার আরেক অর্থ হচ্ছে কম্প। আরো ভেঙে বলি, আমাদের যে স্বরযন্ত্র আছে, এই স্বরযন্ত্রের দুটি স্বরতন্ত্র আছে। এই স্বরতন্ত্রের অনুকম্পনই হচ্ছে ঘোষ। অর্থাৎ এই বর্গের প্রথম দুটি ধ্বনি উচ্চারণ করতে হলে স্বরযন্ত্রের অনুরমণ সৃষ্টি হয় না বিধায় প্রথম দুটি বর্ণকে বলা হয় অঘোষ, এবং পরের যে তিনটি বর্ণ আছে বর্ণটি অনুরমণ সৃষ্টি হয় বিধায় এদের বলা হয় ঘোষ। এবার আমরা চলে যাব অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এটি আবার অল্প, মহা, এবার আমরা জানব প্রাণ শব্দের অর্থ। প্রাণ শব্দের অর্থ হচ্ছে ব্যাকরণের নিঃশ্বাস। আমরা সবাই জানি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার মানে প্রাণটাই ত্যাগ করে। অর্থাৎ প্রাণ শব্দের অর্থ হচ্ছে নিঃশ্বাস, যেটা আমরা বায়ু ত্যাগ করি। অর্থাৎ এই বর্ণটি যখন উচ্চারণ করতে হয় ফুসফুসকারিত বাতাসের প্রভাব, অর্থাৎ বেগের যে প্রভাব সেটা কিছুটা কম থাকে। আর পরবর্তী ধ্বনিটি খ উচ্চারণ করতে গেলে বাতাসের যে বেগ, এই যে নিঃশ্বাস, এগুলোর বেগটা বেশি থাকে বিধায় এটাকে বলা হয় মহাপ্রাণ। তাহলে আমরা আগে জানলাম অঘোষ ধ্বনি কি, ঘোষ ধ্বনি কি, অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি কি। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থী এ সম্পর্কে তোমরা অবশ্যই অবগত হলে। আমি পুরো চারটি তোমাদের একটু দেখিয়ে দিই। চ, ছ, সময় কয় মিনিট ভিডিও? 20 থেকে 25। ছ, ই, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, থ, থ, দ, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই বর্গের শেষ যে বর্ণগুলো দেখতে পাচ্ছি, পাঁচটি বর্ণ, এদেরকে বলা হয় নাসিক্য বর্ণ। শিক্ষার্থী বলার সময় তো তাকাতে হবে শিক্ষার্থীদের দিকে। নাসিক্য বর্ণ, এই নাসিক্য বর্ণ প্রত্যেক বর্গের শেষে অবস্থান করছে। এখন আমরা জানব যে ক বর্গকে অন্য ভাষায় কি বলে, কণ্ঠ বা জিহ্বামূলীয়। কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্গ কেন বলা হয় সেটা আমরা এখন জানব। ক থেকে ও পর্যন্ত এই ধ্বনি পাঁচটিকে উচ্চারণ করতে হলে ফুসফুসতাড়িত যে বাতাস সেটা কণ্ঠের ব্যবহারটা বেশি হয় বিধায় এটি কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্গ বলা হয়। চ বর্গ, এটাকে অন্যভাবে বলা হয় তালব্য। ফুসফুসতাড়িত যে বাতাস সেটা জিহ্বাটা
আমাদের যে তালু আছে সেই তালুতে আঘাত করে বা স্পর্শ করেই উচ্চারিত হয় বিধায় এই চ বর্গকে বলা হয় তালব্যমনীয় বর্গ। ট বর্গ, আমাদের যে তালু আছে, আমাদের জিভের অগ্রভাগ ঠিক তালুর মাঝখানে অর্থাৎ মূর্ধা ঠিক মাঝখানে আঘাত করে উচ্চারণ হয় বিধায় একে বলা হয় মূর্ধা ধ্বনি। ত ত বর্গকে বলা হয় দন্তমনীয়। আমাদের যে দাঁত এবং মাড়ির সংযোগী স্থলে জিভের অগ্রভাগ যে স্পর্শ করে এই বর্গের ধ্বনিগুলো উচ্চারিত হয় বিধায় একে বলা হয় দন্তমূলীয় বর্গ। প, যাকে বলা হয় ওষ্ঠ। প থেকে মুখ পর্যন্ত এই ধ্বনি পাঁচটিকে উচ্চারণ করতে হলে দুটি ঠোঁট এর স্পর্শ ছাড়া উচ্চারিত হয় না বিধায় একে বলা হয় ওষ্ঠ বর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 11 মিনিট 44 সেকেন্ড, 11 মিনিট 46 সেকেন্ড। আমরা 25টি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে একটু জানলাম। এরপরে যে ধ্বনিগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। অন্তর্জ ব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের দুটি ব ছিল, যদিও আকৃতির দিক থেকে একই বিধায় ব্যঞ্জন বর্ণমালা থেকে এই বটি এখন উঠে গেছে, কিন্তু এটা অন্তর্জ এবং এই ব একে বলা হয় অন্তস্থ বর্ণ। এর কারণটা হচ্ছে স্পর্শ ধ্বনি এবং শেষ ধ্বনির মাঝখানে অবস্থিত বিধায় একে অন্তস্থ বর্ণ বলা হয়। শেষ ধ্বনিটা সম্পর্কে এখনো বলিনি, তবে আমি বলবো, তারপরও এটা জেনে রাখা ভালো। র, কম্পনজাত। র ধ্বনিটি উচ্চারণ করতে হলে জিভের কম্পন সৃষ্টি করা ছাড়া উচ্চারণ করা সম্ভব নয়, এই জন্য একে কম্পনজাত ধ্বনি বলা হয়। ল, পার্শ্বিক ধ্বনি। সুপ্রিয় শিক্ষার্থী, ল যখন উচ্চারিত হয়, ফুসফুসতাড়িত বাতাস যখন মুখ মধ্যে বেরিয়ে আসে, জিহ্বার ডগাটা তখন উল্টে আসলে দুপাশ দিয়ে বায়ু নির্গত হয়। এই দুপাশ দিয়ে বায়ু নির্গত হয়ে লট এই ধ্বনিটি উচ্চারিত হয় বিধায় একে বলা হয় পার্শ্বিক ধ্বনি। র, তারণজাত ধ্বনি। র, এই দুটো ধ্বনি উচ্চারণ করতে হলে জিহ্বা তাড়না করে উচ্চারিত হয় বিধায় একে বলা হয় তারণজাত ধ্বনি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম সেই শীষ ধ্বনি, যাকে অন্যভাবে বলা হয় উষ্ম ধ্বনি। তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স, এই তিনটা বর্ণকে বলা হয় উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি। এর কারণ হচ্ছে আমরা যখন এই তিনটা ধ্বনিকে উচ্চারণ করব তখন যতক্ষণ খুশি নিঃশ্বাস ছাড়া যায় এবং
এই ধ্বনি তিনটি উচ্চারণ করার সময় শীষের মতো, শীষ দেওয়ার মতো ধ্বনি বেরোয়, বিধায় এই তিনটা ধ্বনিকে শীষ ধ্বনি বলা হয়। এবং খ, খ আগেই শিক্ষার্থী বলেছিলাম যে মহাপ্রাণ ধ্বনি যখন উচ্চারিত হবে তখন বাতাসের বেগের পরিমাণটা একটু বেশি থাকবে, চাপ প্রয়োগ বেশি হবে। হ বিধায় একে বলা হয় মহাপ্রাণ। এই সংজ্ঞাতে বলেছিলাম এই তিনটা ধ্বনি যতক্ষণ খুশি ততক্ষণ নিঃশ্বাস ত্যাগ করা যায়। এই হ উচ্চারণ করতে হলে যতক্ষণ খুশি ততক্ষণ নিঃশ্বাস ত্যাগ করা যায়, বিধায় একে এই হটিকেও শীষ ধ্বনির আওতায় আমাদের ব্যাকরণ বিদ্বান এনেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি এবং স্পৃষ্ট ধ্বনি ব্যঞ্জন ধ্বনির বাইরেও অন্তর্জ, র, ল, ব, র, র, তলবস্য, দন্তস্ব, হ এগুলো সম্পর্কে একটু অবগত হলাম। আমার মনে হয় বা আমি আশা রাখি বিষয়টি সম্পর্কে তোমরা অবগত হয়েছ, আমার মনে হয় বুঝতে পেরেছ। তো আমি আজকে বাড়িতে তো এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আমি তোমাদের একটু বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হচ্ছে অন্তস্থ কম্পন শীষ ধ্বনিগুলোর উচ্চারণ স্থান লিখে। সুপ্রিয় শিক্ষার্থী,